রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনাটি এখন বেশ আলোচিত। অভিযোগ উঠেছে হত্যার পর স্কুল ইউনিফর্ম পরে মূল যে অভিযুক্ত গৃহকর্মী তিনি পালিয়ে গেছেন। এই ঘটনার নেপথ্য কারণ কি, পুলিশই বা কীভাবে অপরাধীকে শনাক্ত করলো, এ নিয়েই কথা বলবো প্রথম আলোর অপরাধ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক নজরুল ইসলামের সঙ্গে। আর সঙ্গে আছে আমি আব্দুল্লাহ হুসাইন। একটু যদি বলতেন যে এই যে গৃহকর্ত্রী লায়লা আফরোজ এবং তার কন্যা সন্তান নাফিসা নাওয়াল দুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়, এরপরে গতকাল অর্থাৎ বুধবার দুপুরে মূল যে অভিযুক্ত গৃহকর্মী আয়েশা আক্তার তাকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বামী জালাল শিকদারকে আটক করে পুলিশ। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলে কি জানা গেছে, এখানে আসলে নেপথ্য কারণটা কি? প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ যেটা জানতে পেরেছে সেটা হলো মানে যে ঘটনাটা ঘটেছে আর কি, মানে সে পুলিশকে তারা ওই গৃহকর্মী পুলিশকে বলেছে যখন তার উদ্দেশ্য ছিল সে পেশাগত চোর, ওই বাসায় কাজ নেওয়ার পরে ওই বাসায় পুলিশকে জিজ্ঞাসা যেটা বলেছে ওই বাসায় কাজ নেওয়ার পরে গৃহকর্তার পকেট থেকে 2000 টাকা সে চুরি করেছে, টাকা পাচ্ছিল না। পরে এইটা নিয়ে পরদিন যেদিন কাজ নিয়েছে তার পরদিন আয়েশাকে জিজ্ঞাসা করেছে তাদের বাসার টাকা চুরি হয়ে গেছে এবং তাকে সন্দেহ করেছে। এটা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ড হয়। এটা গেল প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিন সে যখন আবার এসেছে তখন ওইটা বলছে যে এর আগে কখনো এবার টাকা চুরি হয় না, টাকা তুমি নিয়েছো। তো তাকে এ নিয়ে সন্দেহ করে। এরপর এটা নিয়ে ওই দিনও ঝগড়াঝাটি বাকবিতণ্ড হয়। এইগুলো মানে দ্বিতীয় দিন, কাজের দ্বিতীয় দিন। পরের দিন সে চলে যায়। আবার থার্ড ডে যখন আসে তখন সে এইটা তার মধ্যে মানে রিয়াক্ট দেখা দেয়, প্রতিক্রিয়া দেখা দেয় কাজের গৃহকর্মীর। সে মনে মনে পণ করতে থাকে আজকে যদি তার সঙ্গে বাকবিতণ্ডা করে তাহলে তাকে সে খুন করবে এবং এই পরিকল্পনার অংশ হিসাবে ওই বাসা থেকে সে চাকু নিয়ে আসে এবং যখন আবার আসে তখন ওই একই কথা ধরে, একই চুরির সূত্র ধরে তাদের মধ্যে বাকবিতণ্ড হয় এবং ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে ওই গৃহকর্ত্রী উনি তার স্বামীকে মোবাইল ফোন বের করে ফোন দেওয়ার উদ্যত। এ সময় ওই গৃহকর্মী আয়েশা তার হাতে থাকা চাকু নিয়ে ঘাড়ে আঘাত করে, পিছন থেকে ঘাড়ে আঘাত করলে পরে উনি ঠেকাতে যান। ওই গৃহকর্ত্রী ঠেকাতে যান। এরপর উপর্যুপরি আঘাত করতে থাকেন। তখন চিৎকার শুনে তার পাশের শোয়ার ঘরে শোয়া ছিলেন তার মেয়ে, স্কুল পড়ুয়া মেয়ে। সে চিৎকার শুনে মাকে বাঁচতে এগিয়ে আসে, তখন তাকেও ছুরিকাঘাত করে। এরপর যখন যে মুহূর্তে মানে মেয়ে দৌড়ে এসেছে ততক্ষণে মেঝেতে লুটিয়ে পড়েছে গৃহকর্ত্রী। তখন ওই মেয়েকে ছুরিকাঘাত করে মেয়ে অচেতন হয়ে যায়। এরপর সে মানে ছুরিকাঘাত করার পরে ওই বাসার গিয়ে তার পরনের কাপড় চোপড় চেঞ্জ করে মেয়ের স্কুল ড্রেস পরে ব্যাকপ্যাকে ল্যাপটপ, মোবাইল, স্বর্ণ অলংকার এগুলি নিয়ে সে পালিয়ে যায়। আচ্ছা, এখানে একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি তো ওই যে ঘটনাটা আপনি ফলো করছেন, এই অপরাধ সংগঠনের ক্ষেত্রে দেখা যায় যে অপরাধীরা নানা ধরনের কৌশল অবলম্বন করে অপরাধ করার আগে কিংবা অপরাধ করার সময়। এই ঘটনার ক্ষেত্রে কি হয়েছে? গৃহকর্ত্রী যাকে প্রধান সন্দেহভাজন বলা হচ্ছে আয়েশা আক্তার, মানে তার কৌশলটা কি ছিল এখানে? তার কৌশলটা ছিল এই বাসায় কাজ নেওয়ার পর সে বাসায় যখন ঢুকতো বোরকা পরে ঢুকতো এবং মুখমণ্ডল ঢেকে ঢুকতো। আবার যখন বের হতো একইভাবে মুখমণ্ডল ঢেকে বের হতো, বোরকা পরে বের হতো। তার ধারণা ছিল বা তার মানে একটা পরিকল্পনা ছিল যে কোনোভাবে তাকে যেন কোনো ঘটনা মানে অপরাধ চুরি করলে বা অপরাধ সংগঠন করলে তাকে যেন চিনতে না পারে। এই কারণে এই কৌশলগুলি উনি নিজের পরিচয় লুকানোর জন্য। জি। আচ্ছা, এখানে এই ঘটনাটা তো সোমবার সকালে,
তো এই ঘটনার পর সোমবার রাতে যে যিনি নিহত হয়েছেন লায়লা আফরোজা, তার স্বামী আজিজুল ইসলাম, তিনি একটি মামলা করেছেন মোহাম্মদপুর থানায়। তো সেই মামলায় আসলে ঘটনার মানে কি বর্ণনা দিয়েছেন, সেখান থেকে কি জানা যাচ্ছে? আচ্ছা, ওখানে উনি বলেছেন মামলায় বাসা উনি মামলায় আজিজুল হক উনি লিখেছেন যে উনি একজন পেশায় শিক্ষক, মোহাম্মদপুর পরিবারে নিয়ে থাকেন। 4 দিন আগে, ঘটনার 4 দিন আগে ওই একজন পার্ট টাইম গৃহকর্মী হিসেবে কাজ করে। আমরা এই সমস্যা নিয়ে ইন্টারাপ্ট করি, এভাবে বলেন, এবার শুরু থেকে বলেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি আচ্ছা ঠিক আছে থেকে বলেন। মামলায় বাদী আজিজুল হক লিখেছেন তিনি একজন পেশায় শিক্ষক। তো ঘটনার 4 দিন আগে উনি এই গৃহকর্মীকে নিয়োগ দিয়েছিলেন। উনি উত্তরের একটা স্কুলের শিক্ষক। উনি সকাল 7টায় বাসা থেকে চলে যান। ওই দিন গৃহকর্মী সকাল 7টায় কর্মস্থলে থাকাকালীন তিনি তার স্ত্রীর মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তো উনি যোগাযোগ করতে ব্যর্থ হন। এরপরে উনি 11টার দিকে আসেন। এসে দেখেন ওনার স্ত্রী গলা সহ শরীর বিভিন্ন জায়গায় কাটা, রক্তাক্ত জখম অবস্থায় পড়ে আছেন, আর মেয়ের গলার নিচে ডান পাশে কাটা। তো এরপর মেয়ের অবস্থা দেখে তিনি তাকে দ্রুত উদ্ধার করে পরে ওই যে সোহরাওয়ার্দী হাসপাতালে নেন। সেখানে কর্তব্য চিকিৎসক মেয়েকে মৃত ঘোষণা করেন। আচ্ছা, মানে একটা বিষয় বেশ লক্ষণীয় যে এই যে ঘটনা ঘটলো এর 4 দিনের মাথায় তিনি খুন হলেন, অর্থাৎ কাজ নেওয়ার 4 দিনের মাথায় বলা হচ্ছে যে অভিযোগ যেটা আসছে যে তিনি খুন করেছেন গৃহকর্ত্রী। তো এই যে পুলিশ তাকে কিভাবে আসলে শনাক্ত করলো এবং কিভাবে শেষ পর্যন্ত তাকে মানে ধরতে সক্ষম হলো? আচ্ছা, সেটা হলো পুলিশ মানে এই ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব চাপ ছিল তা পুলিশের, লোকাল পুলিশের উপরে, স্থানীয় পুলিশের উপরে মামলার হত্যাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করা। এরপর পুলিশ একাধিক বৈঠক করে পুলিশের তেজগাঁও বিভাগীয় উপকমিশনারের নেতৃত্বে একাধিক বৈঠক হয়। ওই বৈঠকে মোহাম্মদপুর থানার যারা মামলা তদন্ত করেন, সাব ইন্সপেক্টর সবাই উপস্থিত ছিলেন। একটা পর্যায়ে ওই মানে একজন সাব ইন্সপেক্টর বলতেছিলেন যে আর ওই মামলায় উল্লেখ করেছি মামলা বাদী উনিও ওনাকে মানে থানায় ডেকে আনা হয়েছিল। উনি বলেছিলেন যে ওই গৃহকর্মী আয়েশার গলায় পোড়া চিহ্ন আছে, এই কথাটা উনি বলেছিলেন। আর ওই যে একজন মামলার যে তদন্তকারী কর্মকর্তা, একটা ঘটনায় গৃহকর্মী একটা ঘটনায় যে জিডি হয়েছিল, সেই জিডির তদন্তকারী কর্মকর্তাও বলেছেন যে এরকম একটা ঘটনা ঘটছিল, তার নাম আয়েশা, গালে মানে গলায় পোড়া ছিল, তারও পোড়া ছিল। হ্যাঁ, আগের ঘটনায় একটা ঘটনাটা ছিল জুলাই মোহাম্মদপুর থানায় একটা জিডি হয়েছিল। তো ওই জুলাইয়ের ওই ঘটনায় এটাই তারা মোটামুটি এটা একটা সূত্র পায় আর কি। প্রথম ওইটা চুরির ঘটনা। তখন সে বলছে যে ওই চুরির ঘটনায় আয়েশা নামের যে নারী, যে গৃহকর্মী, ওই বাসার যে গৃহকর্তার মানিব্যাগ থেকে 8,000 টাকা চুরি করেছিল আর একটা স্বর্ণের আংটি। পরে তিনি ওই তদন্তকারী কর্মকর্তা সেটা এই মানে ওই আয়েশা নামের যার কথা উল্লেখ করেছিলেন ওই জিডিতে, তার কাছ থেকে টাকা এবং আংটি উদ্ধার করেছেন। তো তখন ঊর্ধ্বতন কর্মকর্তা মামলা কেন নিলেন না? তখন বললো ওই যে ভিকটিম যার মাল খোয়া গেছে, টাকা খোয়া গেছিল, উনি মামলা করতে রাজি হননি। তো ওইটার সূত্র ধরেই পুলিশ একটা ওই সময় একটা নাম্বার পেয়েছিল আইও, সেই নাম্বারটা সূত্র ধরে তারা সাভারে যায়, সাভারের হেমায়তপুর। তো ওই মোবাইল ফোনটা ব্যবহার করছেন, তার নাম হল মহসিন। তো মহসিন বলছে যে এইটা তো মানে ফোনটা তো আমার না, এই ফোনটা আমার ছিল। তো আমি কোনো ঘটনায় সে জেলে ছিল 2 মাস জেলে ছিল। তো তখন বলছে যে এই আমার সম্পর্কের ছোটো ভাই রাব্বি, মানে জামাল শিকদার রাব্বি, ওকে দিয়েছিলাম, ও এটা ব্যবহার করেছে, হয়তো ব্যবহার করেছে এই কাজে, এই জন্য এই নাম্বারটা পুলিশ পেয়েছে। রাব্বির বাসা কোথায়? তো হেমায়তপুরে তারা দেখিয়ে দিয়েছে। ওখানে রাব্বি, তার স্ত্রী এবং মানে শাশুড়ি, নিজের মা, সবাইকে নিয়ে ওখানে থাকতেন।
তো ওখানে গিয়ে রাব্বি এবং রাব্বির স্ত্রী আয়েশাকে তারা পাননি। তো তারা বলছে যে তারা নাই। তো তাদের ওখান থেকেই তারা বাড়ির ঠিকানা, তাদের কোথায় থাকে, রাব্বির গ্রামের বাড়ি কোথায়, তারপর ওই আয়েশার গ্রামের বাড়ি কোথায়, সব ঠিকানা ওখান থেকে সংগ্রহ করে পুলিশ মানে একাধিক টিম ওদের মানে অভিযানে বের হয় ওই বাড়ির ঠিকানার সূত্র ধরে। তো একটা পর্যায়ে মানে রাব্বি তার স্ত্রীকে নিয়ে ওই ঘটনা ওই দিন পরই সাভারের আর একটা জায়গায় ছিল, সেখানেও গেছে, কিন্তু পুলিশ পায় নাই। এরপরে সেখান থেকে তারা পুলিশের জিজ্ঞাসাবাদে যেটা বলেছে, এরপরে তারা ওই বাসে বরিশালে যায়, বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে তারা করে ওই যে মানে যে ইটা করছিল যে খুনে যে সে যে বাসায় ঢুকেছিল বোরকা পরে, বোরকা আর ওই বাসা থেকে যে মোবাইল আর কাপড় চোপড় মানে নিচ্ছিল, সেগুলি মানিকগঞ্জে ওই বাস থেকে সিংয়ের উপর থেকে ব্রিজের উপর থেকে নিচে ফেলে দেয়, নদীতে ফেলে দেয়। তো এবং পরে তারা ওই বরিশাল চলে যায়, সেখান থেকে যায় হলো গিয়া মানে ওদের জালকাঠি নলছিটি প্রথম তার এক আত্মীয়র বাড়িতে, সেখানে পায় না। পরবর্তীতে রাব্বিদের যে বাড়ি মানে দাদা বাড়ি, সেখানে এই দুজনকে পায়, সেখান থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে। আচ্ছা, ঘটনাটা মোহাম্মদপুরের যতটুকু বুঝলাম আয়েশা থাকতেন হেমায়তপুরে, যিনি গৃহকর্মী, তিনি সেখান থেকে মোহাম্মদপুরে এসে কাজ করতেন এবং এই ঘটনার পর তিনি হেমায়তপুর থেকে ঝালকাঠির যে নলছিটি উপজেলা সেখানে চলে যান, তাই তো? আচ্ছা, এখানে একটা বিষয় ঘুরে ফিরে যেটা আসছে এবং যেটা সন্দেহের একটা জায়গা তৈরি হচ্ছে যে এখানে কি আসলে গৃহকর্মী যখন নিয়োগ দেওয়া হয়েছিল তখন কি যিনি গৃহকর্ত্রী কিংবা মানে তাদের কি কোনো ধরনের সতর্কতার ঘাটতি ছিল? হ্যাঁ, তাদের সতর্কতার ঘাটতি ছিল। ওই যখন ওই বাড়িতে ওই গৃহকর্তা যিনি মানে স্কুল শিক্ষক, ওনার বাসায় কাজ গৃহকর্মীর দরকার ছিল, সে কারণে উনি নিরাপত্তা কর্মীকে, বাড়ির যে নিরাপত্তা কর্মী তাকে বলেছিল যে কাজের বুয়া পার্ট টাইম খণ্ডকালীন কাজের বুয়া তার দরকার, সেটা দেওয়ার জন্য। তার ওই মহিলাও প্রয়োজনে তার কাজ দিয়ে দরকার, সে খোঁজ করতে একবার যে আসে, তখন ওই ভিত্তিতে সে ওই বাসায় কাজ নেই। কিন্তু ওই বাড়ির যে মানে ওই যে ফ্ল্যাটের যে গৃহকর্তা স্কুল শিক্ষক, উনি ও তার কাছ থেকে ধরেন জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার বা তার ছবি তোলা এসব কিছুই রাখেননি। আর এটা রাখা দরকার ছিল, রাখলে পরে এখানে একটা মানে এই জায়গাটায় ঘাটতি ছিল। মানে এই ঘটনাটা আসলে দেশ জুড়ে এবং কি ঢাকা শহরেও বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং একই সঙ্গে একটি আতঙ্কও তৈরি করেছে। কারণ এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে টুকটাক অতীতেও ঘটেছে, নানা ধরনের ঘটনাই ঘটেছে এই ধরনের ঘটনা। কারণ ঢাকা শহরে যেখানে সবাই কর্মব্যস্ত এবং দেখা যায় যে গৃহকর্তা কিংবা গৃহকর্ত্রী দুজনই কাজ করেন, অনেক ক্ষেত্রে বাইরে থাকেন, ঘরে সন্তানরা থাকে, তো সেই হিসেবে আসলে গৃহকর্মীর প্রয়োজন হয় আমাদের বাস্তবিক প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, তো সেক্ষেত্রে তো গৃহকর্মী নিয়োগ দিতেই হয়। তো এই যে এর মধ্যে আবার এই নতুন একটা সংখ্যা যোগ হলো, তো এই যে এই ধরনের সংখ্যা যাতে তৈরি না হয় এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তো সেই জন্য আসলে কি কি করা যেতে পারে? পুলিশের পক্ষ থেকে কি এরকম কোনো নির্দেশনা আছে? হ্যাঁ, পুলিশের পক্ষ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা যেটা বলেছেন যে গৃহকর্মী নিয়োগের আগে সব গৃহকর্মী যে চোর তেমন না, বা বাসার ড্রাইভার কোনো অপরাধের সঙ্গে যুক্ত এমনও না, তবে সতর্কতামূলক তাদের কাজে নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র, তারপর তাদের মোবাইল নাম্বার, অবশ্যই পুলিশ কর্মকর্তারাও এটার উপর জোর দিচ্ছেন, এটা রাখতে হবে নিরাপত্তার স্বার্থে। আর যেটা হলো গিয়া নিকট আত্মীয় তাদের ফোন নাম্বার, বাসার ঠিকানা রাখতে হবে। তো এইগুলি থাকলে মানে সবাই ওইগুলি রাখলে যে কাজ নিবে তার জন্য একটা মানে বিষয় হবে এবং সতর্ক থাকবে, আগে থেকে সতর্ক থাকবে, যা ইচ্ছা তাই ঘটানো যাবে না। আর একইভাবে ধরেন ওই মানে কোনো কেউ অপরাধ সংগঠন করলে সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে তাকে খুঁজে বের করা বা তার ব্যবস্থা নেওয়া সহজ হবে, শনাক্ত করা সম্ভব হবে। এবং এই যে ঢাকায় দেখা যায় যে প্রবণতাটা,
সহজে তো অনেক সময় গৃহকর্মী পাওয়া যায় না, সেক্ষেত্রে দেখা যায় যে বাসার যিনি দারোয়ান তার সঙ্গে তাকে বলে রাখেন অনেকে যে আমাকে একজন গৃহকর্মী দেন, কিংবা আশেপাশের যে দোকান সেখানে অনেকে গিয়ে বলেন যে আমাকে একজন গৃহকর্মী দেন। তো এই যে এক্ষেত্রে দেখা যায় যে পূর্ব থেকে পরিচিত কিনা, কিংবা তার আসলে ইতিহাস কি, এসব না জেনে শুনে আসলে অনেকে হুটহাট নিয়োগ দিয়ে দেন। তো সেক্ষেত্রে আসলে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন, তাই তো? হ্যাঁ, সতর্ক থাকলে কোনো ধরনের বিপদ আপদ বা অপরাধ সংগঠন থেকে সবাই নিরাপদে থাকা যাবে। এটা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে। এখন পুলিশ যেটা জোর দিয়েছে, আগে ওই ভাড়াটিয়া তথ্য ফর্ম পূরণ করতো, সেটাতে বাড়িতে যারা বসবাস করেন ফ্ল্যাটে তাদের ঠিকানা, ড্রাইভার থাকলে তাদের ঠিকানা, নাম ঠিকানা, গ্রামের ঠিকানা, আর কোনো গৃহকর্মী থাকলে তারও মোবাইল নাম ঠিকানা, মোবাইল নাম্বার এগুলি থাকতো। তো এইটার উপর এখন আবার পুলিশ এই ঘটনার পরে, এই মোহাম্মদপুরে এই মামে খুনের ঘটনার পরে পুলিশ এখন বেশ নড়েচড়ে বসেছে। এখন এটা আবার জোর দিয়েছে তারা যে ভাড়াটিয়া তথ্য ফর্ম আবার তারা বাসায় বাসায় গিয়ে এইটা পূরণের ব্যবস্থা নেবে, পূরণ যাতে হয়, পূরণ করে যাতে থানায় তারা জমা দেয়, সেই ব্যাপারে তারা ব্যবস্থা নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদপুরে একটি আলোচিত হত্যাকাণ্ড নিয়ে, যেখানে মা এবং মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তো সেই ঘটনার নেপথ্য কারণ সম্পর্কে আমরা জানলাম। এরকম অপরাধ, রাজনীতি সহ নানা বিষয়ের খবর নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হব, প্রতিদিনই হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন ভালোর সাথে, আলোর পথে।